আজকে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, এই সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় হয়ে গেছে মোটামুটি। সপ্তম অধ্যায় কিছু বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা হচ্ছে ঊনবিংশ শতকে নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন, সে আন্দোলন সম্পর্কিত। আমরা জানি যে ব্রিটিশ সরকার 1857 সালের মধ্যে গোটা ভারতবর্ষে তাদের প্রভুত্ব কায়েম করে এবং ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতে বিক্ষিপ্তভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছে, যেমন ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, স্বরাজ্য আন্দোলন, ওহাবি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, কোন এগুলো হয়েছে। কিন্তু এগুলো ছিল বিক্ষিপ্ত, ইংরেজরা সহজেই দমন করে দিয়েছে। কিন্তু যে বিদ্রোহ ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিল, ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিল, সেটা হচ্ছে মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে। যদিও এটা সিপাহী বিদ্রোহ বলে অনেকে আখ্যা দিয়েছেন, কিন্তু আসলে সিপাহী বিদ্রোহ হলেও বিভিন্ন ন্যায্যত কারণে ভারতের জনগণ, বিশাল অংশের জনগণ, বিশেষ উত্তর ভারতের বিশেষ অঞ্চলের জনগণ এই বিদ্রোহকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল। এরপর থেকে ব্রিটিশ ভারতবর্ষে কিভাবে টিকে থাকবে সেই দিকে তার নজর দিল। ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা গ্রহণ করলো, হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়ে দিল এবং সেটা 47 সাল পর্যন্ত তারা সেই নীতিকে মান্যতা দিয়ে এসেছে। তো ভারতে ব্রিটিশ সরকারকে উৎখাত করার জন্য, ভারতবর্ষকে মুক্ত করার জন্য, ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য যে মুক্তি আন্দোলন শুরু হয়েছিল, সেই মুক্তি আন্দোলনে দেখা যায় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন শুরু করেছিল এবং এদের পাশাপাশি ভারতের নারী সমাজ, ছাত্র সমাজ, এমনকি প্রান্তিক জনগোষ্ঠীও বিভিন্ন আন্দোলন করে ব্রিটিশ সরকারের ব্যতিব্যস্ত করেছিল। মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান। এই আন্দোলনে নারী সমাজ প্রথমের দিকে যদিও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি, পরোক্ষভাবে, যেমন বঙ্গভঙ্গ আন্দোলন পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, কিন্তু দেখা যায় যে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন, যেটা 1920 খ্রিস্টাব্দে শুরু হয়, সেখানে প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করে। এমনকি তিনি যে আরো দুটি গণ আন্দোলন, পৃথিবীর ইতিহাসে এত বড় আন্দোলন তার খুব কমই দেখা যায়, নেই বললেই চলে। সেই যে আন্দোলন, একটা যেমন আমরা দেখলাম অসহযোগ আন্দোলন, যেটা 1920, 1930 খ্রিস্টাব্দে যে আইন অমান্য আন্দোলন, যা ডান্ডি যাত্রার মধ্যে শুরু হয়েছিল, সেই আন্দোলনও বিপুল সংখ্যক মহিলা, নারী সমাজ অংশগ্রহণ করেছিল। এছাড়া ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে হয়েছিল, যেখানে কংগ্রেস নেতাদের সমস্ত প্রথম শ্রেণীর কংগ্রেস, গান্ধীজি সহ প্রথম শ্রেণীর কংগ্রেস নেতাদেরকে বরণ করা হয়েছিল। নেতৃত্বহীন অবস্থায় ব্যাপকভাবে এই আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, এরাও হিংসার রূপ নিয়েছিল। সেখানেও কিন্তু মহিলারা, বিপুল সংখ্যক মহিলারা ভারতের বিভিন্ন অংশে অংশগ্রহণ করেছিল। অতএব ভারতের স্বাধীনতা আন্দোলনে মহিলাদের যে অবদান কোনো মতেই অস্বীকার করা যায় না। অন্যদিকে মহিলারা একদিকে যেমন অহিংসা আন্দোলনের সহযোগী ছিলেন, আবার মহিলারা যে বিপ্লববাদেও অনেকে বিশ্বাসী ছিলেন, সেই বিপ্লববাদে তারা অংশগ্রহণ করেছিলেন। লক্ষ্য কিন্তু একটাই ছিল, পথ হতো দুটো। সেই বিপ্লববাদ, যার লক্ষ্য ছিল ভারতবর্ষ থেকে বিপ্লবের মাধ্যমে, হিংসার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে ভারতকে স্বাধীন করা, সেখানেও দেখা যাচ্ছে বহু মহিলা এই বিপ্লববাদের আদর্শে দীক্ষিত হয়ে বিপ্লববাদকে কার্যকরী করার জন্য তারা এগিয়ে এসেছিল। যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, বহু মহিলা তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে ছাত্র সমাজ, এরাও কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বিশেষ ভূমিকা পালন করেছিল। বঙ্গভঙ্গ আন্দোলনে একদিকে তারা সমাজসেবা, অন্যদিকে তারা ভারতকে স্বাধীন করার জন্য যে অহিংসা আন্দোলন প্রথমে দিকে শুরু হয়েছিল, সেই আন্দোলনে তারা ব্যাপকভাবে সাড়া দিয়েছিল
এবং বঙ্গভঙ্গ আন্দোলনে তারা ছিল প্রধান হোতা বলা যেতে পারে। তার কারণ তারা বয়কট, স্বদেশী এই আদর্শ দুই কার্যকরী করার জন্য তারা তাদের ভূমিকাকে কোনো মতে অস্বীকার করা যায় না। অহিংসা আন্দোলন ছাত্রদের ভূমিকা ছিল পিকেটিং করা এবং বিরোধী দ্রব্য বর্জন করা, স্কুল কলেজ ত্যাগ করা, এগুলো ছিল। তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। অহিংসা আন্দোলনও তাই, যেটা আইন অমান্য, অহিংসা আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল। এবং যেটা 1942 সালে সে আন্দোলন কিন্তু ছাত্রদের ভূমিকাকে অস্বীকার করা যায় না। অন্যদিকে ছাত্ররা বিশেষত বঙ্গভঙ্গের পর ছাত্রদের একটা বিশাল অংশ তারা কিন্তু বিপ্লববাদী বিশ্বাসী হয়ে ওঠে এবং তার বিপ্লবের পথে অগ্রসর হয়। ভারতকে স্বাধীন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা বিপ্লবের পথ অনুসরণ করে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা, বাঘাযতীন, এই সমস্ত মানুষ তারা এগিয়ে এসেছিলেন। ভগৎ সিং, এই সমস্ত মানুষ তারা বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছেন। তারা অনেকে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে তারা শহীদ হয়েছেন। এছাড়া ভারতের যে প্রান্তিক জনগোষ্ঠী, যারা হিন্দু সমাজে উচ্চবর্ণের, হিন্দুদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, যারা অধিকারবিহীন, তারা তাদের অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সেগুলো পাওয়ার জন্য আন্দোলন শুরু করলেন। এদিকে বলে প্রান্তিক জনগোষ্ঠী বলা হচ্ছে। এবং এই প্রান্তিক জনগোষ্ঠী যারা হিন্দু সমাজে নির্যাতিত, নিপীড়িত, অচ্যুত, তারা কিন্তু তাদের দাবি পূরণের জন্য আন্দোলন শুরু করলেন, যেটা 19বিংশ শতাব্দীতে মহারাষ্ট্রে শুরু হয়েছিল জ্যোতিবা ফুলে এবং দক্ষিণ ভারতে গুরু নারায়ণ গুরু, এবং বিংশ শতকে যিনি নেতৃত্ব দিয়ে তিনি হচ্ছেন আম্বেদকর, ডক্টর আম্বেদকর, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং গান্ধীজিও যাতে দলিত যাদেরকে বলা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তারা যাতে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার তারা পায়, তার জন্য তিনি আন্দোলন করেছেন। যদিও পথ কি হবে সে নিয়ে, আন্দোলনের পথ কি হবে সে নিয়ে গান্ধীজির সঙ্গে আম্বেদকর একটা বিতর্ক দেখা দিয়েছিল। এবং আমরা দেখেছি যে গান্ধীজি তিনি হরিজনদের পাশে দাঁড়িয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। অন্যদিকে বাংলা যারা নমশূদ্র এবং তারাও কিন্তু তাদের দাবি পাওয়ার জন্য তারাও ছিল দলিত সম্প্রদায়ভুক্ত এবং তার অধিকার পাওয়ার জন্য বাংলায় আন্দোলন শুরু করেছেন। যাই হোক, এই আন্দোলনে, এই মিলিত আন্দোলনের ফল 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। যাই হোক, আজকে এই চ্যাপ্টারে কিছু আমি প্রথমে কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের বলবো, যেগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলো তোমরা ভালো করে দেখো। আমি বলছি উত্তরগুলো তো হয়তো তোমরা পেয়েছো, না পেলেও তোমরা দেখবে এবং আমাকে প্রশ্ন করবে। যদি আমি তো ফোন নম্বর দিয়েছি, তোমরা প্রশ্ন করো, আমি সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো তোর উত্তর পাচ্ছ না। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। কার আমলে, কোন কার আমলে, অর্থাৎ কোন ভাইসরয়ের আমলে ভারতে, কোন গভর্নর জেনারেল আমলে ভারতে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? লর্ড কার্জন, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন। বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে বি আম্মা নামে কে পরিচিত ছিলেন? বি আম্মা নামে কে পরিচিত ছিলেন? বি আম্মা নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম। আবাদি বানু বেগম, আবাদি বানু বেগম।
ভারত ছাড়ো আন্দোলনে দুজন দলিত নেত্রীর নাম লেখো। যদি প্রশ্নটা আসে তাহলে উত্তর হবে শান্তাবাই ভালোরাও, তারাবাই কামলে। তারাবাই কামলে। ভারতে বিপ্লববাদের জননী নামে কে পরিচিত? ভারতে বিপ্লববাদের জননী নামে কে পরিচিত? মাদাম কামা ভারতে বিপ্লববাদের জননী নামে পরিচিত। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? বিপ্লবী লীলা রায়। এবং এই সংঘটি কবে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ দীপালি সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে। কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত? কল্পনা দত্ত। বিপ্লবী কল্পনা দত্ত। বিপ্লবী কল্পনা দত্ত। কার্লাইল সার্কুলার কবে ঘোষিত হয়? কার্লাইল সার্কুলার কবে ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? সতীন্দ্র প্রসাদ বসু। কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 জন বিখ্যাত সদস্যের নাম লেখো। এই 3 জন সদস্য হলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। বীণা দাস কে ছিলেন? তিনি কাকে হত্যা করার চেষ্টা করেন? বীণা দাস ছিলেন ছাত্রী সংঘের সদস্য বিপ্লবী। তিনি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। দলিতদের হরিজন নামে কে অভিহিত করেন? মহাত্মা গান্ধী। দলিত আন্দোলনের প্রথম পর্বের 2 জন নেতার নাম লেখো। জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু। এই কটা প্রশ্ন তোমরা রাখবে। এবার আমি কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? তিনি বিখ্যাত কেন? তিনি একজন প্রখ্যাত বিপ্লবী ছিলেন। তিনি দীপালি সংঘের অন্যতম সদস্য, বাংলার বিপ্লবী। তিনি চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের সহকারিণী ছিলেন এবং তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হলেও
তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। বীণা দাস, এরপরে পরবর্তী প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? বীণা দাস এক বিপ্লবী ছিলেন এবং তিনি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় সেনেট হলে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার জন্য 1932 সালে গুলি করেন, কিন্তু জ্যাকসন অল্পের জন্য বেঁচে যান। সুতরাং জ্যাকসনকে হত্যার চেষ্টার অপরাধে বীণা দাসের 9 বছর কারাদণ্ড হলে বীণা দাস বিপ্লবী মর্যাদা লাভ করেন। ভগৎ সিং বিখ্যাত কেন? ভগৎ সিং ছিলেন পাঞ্জাবের এক বিখ্যাত নেতা, বিপ্লবী নেতা এবং বিপ্লবী ছিলেন। তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন। 1928 খ্রিস্টাব্দে তিনি স্যান্ডার্সকে হত্যা করেন এবং কেন্দ্রীয় 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় কক্ষে বোমা নিক্ষেপ করে জাতীয়তাবাদী ঘটনার সঙ্গে তিনি যুক্ত হন এবং শেষ পর্যন্ত তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন এবং বিচারে 1931 সালে তার প্রাণদণ্ড হয়। বেঙ্গল ভলেন্টিয়ার্স কি? বেঙ্গল ভলেন্টিয়ার্স কি? 1928 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনকালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত এক স্বেচ্ছাসেবক বাহিনীর কিছু সদস্যকে নিয়ে ঢাকার বিপ্লবী হেমচন্দ্র ঘোষ একটি ভলেন্টিয়ার দল গঠন করেন। এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দল বিভি নামে পরিচিত ছিল। এই দলের উল্লেখযোগ্য সদস্য ছিলেন বিনয় বাদল দীনেশ, যারা অলিন্দ যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। সূর্য সেন বিখ্যাত কেন? বাংলার বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রিপাবলিক আর্মির নায়ক বা প্রতিষ্ঠাতা, বিপ্লবী সংঘের প্রতিষ্ঠাতা, ওই নামক বিপ্লবী যে সংঘ, সেই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে যে বিপ্লবী সংঘ, তার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা ছিলেন সূর্য সেন। তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা চট্টগ্রামে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে এবং 1933 সালে সূর্য সেন ধরা পড়েন। বিচারে 1934 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। রশিদ আলী দিবস কি বা কেনই বা পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের এক সেনা অফিসার ক্যাপ্টেন আব্দুল রশিদের বিচারের ব্যবস্থা করে এবং বিচারে তার 7 বছরের কারাদণ্ড হয়। এর প্রতিবাদে কলকাতায় ব্যাপক ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভে প্রায় 48 জন ছাত্র নিহত হয় এবং 300-র বেশি আহত হয়। আর এই ঘটনার প্রতিবাদে 12ই ফেব্রুয়ারি কলকাতায় সর্বাত্মক বন্ধ পালিত হয়,
যা রশিদ আলী দিবস নামে পরিচিত। দলিত নামে কারা পরিচিত? ভারতের বর্ণাশ্রমযুক্ত সমাজ ব্যবস্থায় উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা শোষিত, নির্যাতিত, নিপীড়িত নিম্নবর্ণের হিন্দু বা অস্পৃশ্য যারা উপনিবেশ শাসনকালে তারা দলিত নামে পরিচিত ছিল। অর্থনৈতিক, সামাজিক বা ধর্মীয় অধিকার থেকে এরা বঞ্চিত ছিল। এরা মন্দিরে প্রবেশ করতে পারত না, পুকুর বা জলাধার ব্যবহার করতে পারত না, বিদ্যালয়ে লেখাপড়া করতে পারত না, সামাজিক মেলামেশা পর্যন্ত করতে পারত না, এবং এরা ছিল অচ্যুত। এবং এই দলিতদের মধ্যে ইজাবা সম্প্রদায়, মাহার সম্প্রদায়, বাংলায় ছিল নবশূদ্র সম্প্রদায়, পূর্বা সম্প্রদায়, এরা ছিল দলিত সম্প্রদায়ভুক্ত। পুনা চুক্তি কি? পুনা চুক্তি হচ্ছে সাম্প্রদায়িক যে বাটোয়ারা নীতি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, এবং এর প্রতিবাদে গান্ধীজি তিনি জারবেদা জেলেতে তিনি অনশন শুরু করেন। জারবেদা জেলেতে অনশন শুরু করলে এ সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে, এবং সে গান্ধী জনসংঘকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দলিত নেতা B.R. আম্বেদকর গান্ধীজির সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির নাম হচ্ছে পুনা চুক্তি। এবং এই চুক্তি অনুসারে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু সম্প্রদায় দলিতদের একাংশ ভোট ওরা একাংশ মানে ওরা সবাই একসঙ্গে, দলিতরা একসঙ্গে ভোটাদানের অধিকার লাভ করে, এবং আইনসভায় দলিতদের জন্য কয়েকটি আসন সংরক্ষিত করা হয়। এবং এক্ষেত্রে গান্ধীজি উভয় সম্প্রদায়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করেন।